আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের এর পরে যে ইতিহাস পরীক্ষা রয়েছে, সেই ইতিহাস পরীক্ষার জন্য তোমাদের কিন্তু আমি এর আগে কিন্তু 4 মার্ক, 8 মার্কস এবং 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর সহ 2টি অধ্যায় এমসিকিউ এবং ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন কিন্তু আপলোড করে দিচ্ছি। তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখে নিও। ইতিহাসের আর 3খানা যে অধ্যায় বাকি ছিল, সেখান থেকে আমি তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো দিচ্ছি উত্তর সহ। অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা দেখে যাও, তোমরা অনেকাংশটাই কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো চলো আমরা তৃতীয় অধ্যায় দেখে নাও, প্রতিরোধ ও বিদ্রোহ। এখান থেকে কোন 2 নম্বরের প্রশ্নগুলো পড়বে তার উত্তর সহ একদম আলোচনা করে দিচ্ছি। 1 নম্বরের প্রশ্ন দেখো, বিপ্লব ও বিদ্রোহের মধ্যে পার্থক্য কী? 1 নম্বর প্রশ্ন, যে বিপ্লব বলতে বোঝায় প্রথমত এটি এমন এক দীর্ঘস্থায়ী প্রক্রিয়া যা পুরনো অর্থনৈতিক, সামাজিক বা রাজনৈতিক ব্যবস্থার ওপর আঘাত হেনে তার আমূল পরিবর্তন ঘটায়। দ্বিতীয়ত লিখবে, একটি সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এই পরিবর্তন সংঘটিত হয়। তারপর কি বিদ্রোহ? বিদ্রোহ বলতে বোঝায় প্রথমত কোনো নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট কিছু মানুষদের নিজেদের স্বার্থে নির্দিষ্ট কিছু দাবি আদায় বা প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানো, অথবা সহিংস প্রতিবাদের মাধ্যমে দাবি আদায়ের চেষ্টাই হলো বিদ্রোহ। দ্বিতীয়ত, বিদ্রোহের উদ্দেশ্য সীমিত থাকার কারণে তা ক্ষণস্থায়ী এবং আমূল পরিবর্তন আনতে ব্যর্থ হয়। 2 নম্বরের প্রশ্ন দেখো, ডিকু কাদের বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আদিবাসী অধ্যুষিত এলাকায়, বিশেষত কোল ও সাঁওতাল এলাকায় বহিরাগত হিন্দু, মুসলমান ও শিখ মহাজনরা ডিকু নামে পরিচিত। আদিবাসীদের কাছে ডিকুরা ছিল শোষণকারী। মহাজনরা কামিয়াতি ও খারওয়াহি নামে 2 ধরনের ঋণ চুক্তির মাধ্যমে সাঁওতালদের আর্থিকভাবে বিপর্যস্ত করে দিয়েছিল। এছাড়া এরা উচ্চ হারে রাজস্ব ও একাধিক কর আদায় করত। 3 নম্বর প্রশ্নটা কি দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কামিয়াতি প্রথা কি? উত্তর দেখে নাও। কামিয়াতি ছিল এক ধরনের বন্ধ ব্যবস্থা। এই প্রথা অনুসারে প্রথমত সাঁওতালরা মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে এই ব্যবস্থায় যতদিন ঋণ পরিশোধ করতে পারত না, ততদিন তাদেরকে মহাজনদের জমিতে বেঘার খাটতে হতো। দ্বিতীয়ত, এই প্রথায় মহাজনরা চড়া ও চক্রবৃদ্ধি হারে সুদ নেওয়ায় সেই ঋণ সাঁওতালরা কোনো দিন শোধ দিত না। না দিতে পেরে ঋণের জালে বন্দি হয়ে পড়তো। এটা বন্দি হবে, বন্ধ নয়, হচ্ছে বন্দি হয়ে পড়তো। 4 নম্বরের প্রশ্ন দেখো, হার ওয়াহি ব্যবস্থা বলতে কি বোঝো? মহাজনদের কাছ থেকে ঋণ গ্রহণকারী সাঁওতালরা ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলে মহাজনদের জমিতে বেঘার শ্রমদান করতে বাধ্য হতো। এর পাশাপাশি অন্যান্য কাজকর্ম করতে বাধ্য থাকত। এই ব্যবস্থা হার ওয়াহি ব্যবস্থা নামে পরিচিত ছিল। 5 নম্বর প্রশ্ন দেখো, বেচারাম কাকে বলে? দেখো, বেচারাম আসলে নির্দিষ্ট ওজনের চেয়ে কম ওজনের এক ধরনের বাটখারা, যা ছোট বাউ নামে পরিচিত ছিল। এর দ্বারা সাঁওতালদের কিনতে আসা জিনিসপত্র কম ওজনের বাটখারায় মেপে পরিমাণে কম দিয়ে প্রতারিত করা হতো। সাঁওতাল বিদ্রোহের অন্যতম কারণ ছিল এই বাটখারা। 6 নম্বরের প্রশ্ন, কেনারাম কাকে বলে? দেখো, কেনারাম বলতে আসলে নির্দিষ্ট ওজনের চেয়ে বেশি ওজনের এক ধরনের বাটখারা। এর দ্বারা ব্যবসায়ীরা সাঁওতালদের বিক্রি করতে আসা জিনিসপত্র বেশি ওজনের বাটখারার সাহায্যে মেপে ওজনে কম দেখিয়ে সাঁওতালদের ঠকাতো। কেনারামকে বড়বাবু বলা হয়। দেখো, 7 নম্বর প্রশ্ন হচ্ছে, ডহর কথার অর্থ কি? সিধুকানুর ডহর কোথায়? দেখো, ডহর কথার অর্থ হলো গভীর স্থান বা ভূমি। সিধুকানুর ডহর বলতে বোঝায় সাঁওতাল বিদ্রোহের নেতা সিধুকানুর স্মরণ ও শরণার্থে বিশেষভাবে তৈরি করা স্থান বা ভূমি। এটি কলকাতায় আছে। আমাদের নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বরের, খুঁতকাটি প্রথা কি? দেখো, খুঁতকাটি কথার অর্থ ছিল জমির যৌথ মালিকানা। এই প্রথা অনুযায়ী মুন্ডারা দীর্ঘদিন ধরে গোষ্ঠীবদ্ধভাবে জমির যৌথ মালিকানা ভোগ করত, কিন্তু ভারতে ব্রিটিশ শাসনের আবির্ভাবের সঙ্গে সঙ্গে আদিবাসীদের পুরনো ভূমি ব্যবস্থার অবসান ঘটে এবং সেখানে জমি জরিপ ও ব্যক্তিগত মালিকানার আবির্ভাব হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, মাঝিহাম মানে কি?
দেখো, মাজিয়াম মানে খাস জমি। মুন্ডাদের এলাকায় বহিরাগত ঠিকাদার, মহাজন ও জমিদার শ্রেণী ওই অঞ্চলে জমি থেকে মুন্ডাদের বিতাড়িত করে সেগুলি নিজেদের খাস জমিতে পরিণত করে। এরূপ জমি মাজিহাম নামে পরিচিত। 10 নম্বরের প্রশ্ন, ওয়াহাবি কথাটির অর্থ কী? ওয়াহাবি আন্দোলনের প্রবর্তককে। দেখো, ওয়াহাবি কথাটির অর্থ নবজাগরণ। ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক ছিলেন আরব দেশের মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নামক একজন ধর্মপ্রাণ ব্যক্তি। ভারতে এই আন্দোলনের প্রবর্তন করেন দিল্লির সুবিখ্যাত মুসলিম সন্ত শাহ ওয়াহিদুল্লাহ ও তার পুত্র আজিজ। দেখো, নেক্সট প্রশ্ন, তারিকি মুহাম্মাদিয়া কি? দেখো, ওয়াহাবি আন্দোলনের অর্থ নবজাগরণ হলেও ভারতে এই আন্দোলনের প্রতিষ্ঠাতা সৈয়দ মোহাম্মদের নাম দেন তারিকি মুহাম্মাদিয়া বা মোহাম্মদের পথ। তবে সৈয়দ আহমদের মতবাদের সঙ্গে ওয়াহাবিদের কতটা মিল ছিল তা নিয়ে সংশয় আছে। তারিকি মুহাম্মাদিয়া ছিল প্রকৃতপক্ষে ইসলামের এক মৌলবাদী সংস্কার আন্দোলন। আমাদের 12 নম্বরের প্রশ্নটা দেখো, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার যেগুলো দেওয়া হচ্ছে। ফরাজি কথার অর্থ কী? কে এই আন্দোলনের প্রবর্তন করেন? উত্তর, ফরাজি কথাটি এসেছে আরবি শব্দ ফরাজ বা ফরাইজ থেকে, যার অর্থ আল্লাহের আদেশ অনুসরণ। ফরাজি কথার অর্থ হলো আল্লাহর আদেশ অনুসরণকারী বা আল্লাহর সেনাপতি বা ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ফরাজি আন্দোলন প্রবর্তন করেছিলেন হাজি শরীয়ত উল্লাহ। সালটা হচ্ছে 1781 থেকে 1837 খ্রিস্টাব্দ। তাহলে আমাদের তৃতীয় অধ্যায় থেকে তোমরা 10টা প্রশ্ন পেলে এবং 4 নম্বর অধ্যায় থেকে চলে আসো, এটা সংঘবদ্ধতার গোড়ার কথা। 1 নম্বরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? দেখো, এনফিল্ড রাইফেলের প্রবর্তন ছিল সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ। নতুন ধরনের এই বন্দুকের টোটার মধ্যে গরু ও শূকরের চর্বি মিশ্রিত থাকার গুজব রটালে ধর্মনাশের ভয়ে হিন্দু ও মুসলিম সিপাহীরা এই রাইফেলের ব্যবহার করতে অস্বীকার করে। কিন্তু ইংরেজরা ভারতীয় সিপাহীদের দাবি না মানলে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে তারা প্রকাশ্যে বিদ্রোহ শুরু করে। চলো 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, মহাবিদ্রোহের ব্যর্থতার 2টি কারণ লেখো। দেখো, মহাবিদ্রোহের ব্যর্থতার 2টি কারণ হলো, প্রথমত পরিকল্পনার অভাব, অর্থাৎ বিদ্রোহ সংগঠন ও প্রসার সাধনের জন্য বিদ্রোহীদের মধ্যে পরিকল্পনার অভাব ছিল। দ্বিতীয়ত, সিপাহী বা জনগণের কাছে বিদ্রোহী নেতারা কোনো সুনির্দিষ্ট লক্ষ্য তুলে ধরতে পারেনি। এছাড়া এই বিদ্রোহ মূলত উত্তর ও মধ্য ভারতের দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে সীমাবদ্ধ ছিল। 3 নম্বর প্রশ্ন, ভারতের শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয় কে ছিলেন? এই প্রশ্নটা কিন্তু অনেক সময় পরীক্ষা দিয়ে এসছে এবং দিতে পারে, তাই এটা কিন্তু গুলি যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরটা ভালো করে পড়ে যাও। লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল, আবার তিনিই ছিলেন প্রথম ভাইসরয়। অর্থাৎ ভালো করে বোঝো, ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং ছিলেন এবং যখন এই গভর্নর জেনারেল পদে উঠে গেল তখন আবার ভাইসরয় পদ শুরু হলো, তখন কিন্তু লর্ড ক্যানিং কিন্তু ভাইসরয় হয়েছিলেন প্রথম। আমাদের পরের প্রশ্ন 4 দাগের, কে কবে এবং কোথায় মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশ করেন? উত্তর, গভর্নর জেনারেল লর্ড ক্যানিং মহারানীর প্রতিনিধি হিসেবে মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশ করেন 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে এলাহাবাদে এক দরবারে এই ঘোষণাপত্রটি প্রকাশ করা হয়। চলো 5 নম্বরের প্রশ্ন, সভা সমিতির যুগ বলতে কী বোঝো? 1830-এর দশক থেকে ভারতে সভা সমিতির মাধ্যমে সংঘবদ্ধভাবে রাজনৈতিক চিন্তাভাবনার প্রসার শুরু হয়। আবার 1857 খ্রিস্টাব্দের পর থেকে 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত আঞ্চলিক ভিত্তিতে বোম্বাই, কলকাতা ও মাদ্রাজ বেশ কিছু সভা সমিতি গড়ে ওঠে। তাই ঐতিহাসিক অনিশ্চিল 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলেছেন। 6 নম্বরের প্রশ্ন, বাংলার বাইরের 2টি রাজনৈতিক সমিতির নাম করো। দেখো, সভা সমিতির যুগে বাংলার বাইরেও বিভিন্ন রাজনৈতিক সমিতি গড়ে উঠেছিল। এমন 2টি সমিতি হলো পুনা সার্বজনিক সভা আর মাদ্রাজ মহাজন সভা। চলে আসে আমাদের 7 নম্বরের প্রশ্ন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষা সংবাদপত্র আইন কবে প্রবর্তন করা হয়? এই আইনের উদ্দেশ্য কী ছিল? দেখো, 1878 খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রবর্তন করা হয়। এই আইনের উদ্দেশ্য ছিল ভারতীয় দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলির কণ্ঠরোধ করা।
আমাদের পরের প্রশ্ন, কবে কারা হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন? দেখো 1867 খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। তবে ঐতিহাসিকদের মতে হিন্দু মেলা প্রতিষ্ঠার ক্ষেত্রে হিন্দু পুনরুজ্জীবনের পথিকৃৎ রাজনারায়ণ বসু ও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরেরও অবদান ছিল। আমাদের নেক্সট অধ্যায়, তার 5 নম্বর অধ্যায়। 1 নম্বর প্রশ্ন, কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? তো উত্তর দেখে নাও। চার্লস উইলকিন্সকে বাংলার গুটেনবার্গ বলা হয়। কারণটা কি? প্রথমত লিখবে, তিনি ছিলেন একজন টাইপোগ্রাফার, প্রাচ্যবাদী, ভাগবত গীতার প্রথম ইংরেজি অনুবাদক ও এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য এবং পঞ্চানন কর্মকারের সহযোগিতায় প্রথম সচল বাংলা মুদ্রাক্ষর নির্মাতা। দ্বিতীয়ত, চার্লস উইলকিন্স ছিলেন বাংলা হরফ বিশেষজ্ঞ। তিনি নিজ উদ্যোগেই বেশ কিছু বাংলা হরফ ঢালাই করেছিলেন এবং এ কারণেই তার বন্ধু হ্যালডেন ও তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের অনুরোধে হ্যালডেনের ব্যাকরণের জন্য প্রথম বাংলা ছাপার হরফ প্রবর্তন করেন। তৃতীয়ত লিখবে, বাংলা অক্ষরের বাঁক বা অনিয়মিত উচ্চতা বা ভিন্ন ভিন্ন ধরনের আকার ও বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে বাংলা হরফে ছাঁচ নির্মাণ ও হরফ ঢালাইয়ের জটিল এই কাজটি করেন উইলকিন্স। আমাদের 2 নম্বরের প্রশ্ন, পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? দেখো পঞ্চানন কর্মকার বিখ্যাত ছিলেন কারণ প্রথমত বাংলা মুদ্রাক্ষর তৈরির ক্ষেত্রে উইলকিন্সের সহযোগী ছিলেন হুগলি নিবাসী মুদ্রাক্ষর শিল্পী পঞ্চানন কর্মকার। দ্বিতীয়ত, তার তৈরি মুদ্রাক্ষর হেডের বাংলা ব্যাকরণ এবং পরবর্তীকালে 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোডের বাংলা সংস্কারেও ব্যবহৃত হয়। তৃতীয়ত, তার প্রচেষ্টাতেই বাংলা হরফ নির্মাণ একটি স্থায়ী শিল্পে পরিণত হয়। 3 নম্বরের প্রশ্ন দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী বিখ্যাত কেন অথবা শ্রীরামপুর ত্রয়ী কারা? দেখো শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি, জে মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড একত্রে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। এরা ছিলেন খুব বিখ্যাত কারণ দেখো প্রথমত এরা 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠা করলে বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশ ঘটে। দ্বিতীয়ত, এদের উদ্যোগে বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। 4 নম্বরের প্রশ্ন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি পত্রিকা ও একটি গ্রন্থের নাম লেখ। উত্তর দেখে নাও। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি পত্রিকার নাম সন্দেশ এবং একটি গ্রন্থের নাম ছেলেদের রামায়ণ বা ছেলেদের মহাভারত, টুনটুনির বই। দেখো 5 নম্বরের প্রশ্ন, 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কী ছিল? উত্তর, 19 শতকে ডাক্তার মহেন্দ্রলাল সরকার কর্তৃক প্রতিষ্ঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বিজ্ঞান শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যেমন প্রথমত এটি ছিল ভারতের প্রথম বৈজ্ঞানিক সংগঠন এবং এই প্রতিষ্ঠানে স্বাধীনভাবে বিজ্ঞান চর্চা ও গবেষণা করা হতো। দ্বিতীয়ত লিখবে, বিজ্ঞান চর্চার পাশাপাশি বিজ্ঞান বিষয়ক যেমন পদার্থবিদ্যা, রসায়ন, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, শারীরবিদ্যা, ভূবিদ্যা, গণিত আলোচনা সভার মাধ্যমে এই বিজ্ঞান সভা শ্রোতাদের বিজ্ঞানের বিষয় ওয়াকিবহাল করত। 6 নম্বরের প্রশ্ন, শান্তিনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর, গ্রামের মানুষকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে শ্রীনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল। গ্রাম উন্নয়নের জন্য শ্রীনিকেতন কৃষি, পশু পালন, কুটিরশিল্প, সমবায়, স্বাস্থ্য, গণশিক্ষা প্রভৃতি কর্মসূচি চালু হয়। 7 নম্বরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কেন অথবা বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হল প্রথমত মানুষের অভ্যন্তরের মানুষটিকে প্রকৃতির সঙ্গে একাত্ম করে তুলে মনুষ্যত্বের বিকাশ ঘটানো হচ্ছে। তারপর দেখো মানুষের অভ্যন্তরে মানুষটিকে প্রকৃতির সঙ্গে একাত্ম গড়ে তুলে মনুষ্যত্বের বিকাশ ঘটানো, এই কথাটা এবার 2বার লেখা হয়েছে, তোমার কিন্তু 1বার লিখবে প্রথমত বলে, আর দ্বিতীয়ত বলে নিজেরটাকে লিখবে যে শিক্ষার্থীদের অর্থশাস্ত্র, কৃতিত্ব প্রভৃতি বিষয় ব্যবহারিক বিদ্যা শিক্ষাদান ও বিশ্বভারতীর চতুর্দিকে তার প্রয়োগের ব্যবস্থা করা। তো এই ছিল তোমাদের প্রশ্ন। টোটাল 5খানা অধ্যায় থেকে কিন্তু আমি তোমাদের 2 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর দিয়ে দিলাম। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।